চীন রাশিয়ার যৌথ মহড়া জবাবে জাপানের আকাশে মার্কিন B-52 বোমারু বিমান। আফগান ইস্যুতে কড়া বার্তা পাকিস্তান যুক্তরাষ্ট্রের ভিন্ন সুর ভারতের। সৌদি জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, বন্যার শঙ্কা। গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এরদোগান। মিয়ানমারে হাসপাতালে বিমান হামলা, নিহত 31। ইউক্রেন শান্তি আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ রাশিয়ার আগ্রাসন বন্ধে ইউক্রেন নতুন শান্তি পরিকল্পনা পাঠালো যুক্তরাষ্ট্রকে। গোপন সফরে ইসরায়েলে তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ। ঘূর্ণিঝড় বাইরনে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে গোল্ড কার্ড ভিসা চালু, $10 লাখ মিলবে নাগরিকত্ব। ইরানের ড্রোন নকলের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র থেকে F-16 যুদ্ধ বিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান। হাতা খুন্তি নিয়ে তৈরি থাকুন, দেখি কার জোর বেশি, মায়েদের না বিজেপির, মমতা। দেখছিলেন টাইমস ইন্টারন্যাশনাল সংবাদ শিরোনাম, সঙ্গে আছি মেহেরুন্নেসা মেঘলা। এবার বিস্তারিত। চীন ও রাশিয়ার সাম্প্রতিক যৌথ বোমারু বিমান মহড়ার জবাবে জাপানের আকাশে মার্কিন পারমাণবিক সক্ষমতা সম্পন্ন B-52 বোমারু বিমান মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একতরফা যে কোনো বল প্রয়োগের প্রচেষ্টা প্রতিরোধে দুই দেশ অটল। মহড়ায় অংশ নেয় 2টি B-52, 3টি জাপানি F-35 এবং 3টি F-15 যুদ্ধ বিমান। পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন রাশিয়ার যৌথ টহলের পর এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক উপস্থিতির শক্ত বার্তা। এরই মধ্যে চীনা বিমান বাহিনীর রণতরী মহড়ার সময় জাপানি যুদ্ধ বিমানকে রাডার লক করার অভিযোগ উঠেছে, জানিয়ে ওয়াশিংটন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। চীন দাবি করেছে, উল্টো জাপানি তাদের বিমান চলাচলে ঝুঁকি তৈরি করেছে। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমেদ বুধবার নিরাপত্তা পরিষদে আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসকে পাকিস্তানের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তালেবান সন্ত্রাসী গোষ্ঠী ও প্রক্সিদের সীমান্ত অতিক্রমের সুযোগ দিচ্ছে, যা পাকিস্তান হামলা ও সহিংসতার কারণ হচ্ছে। 2022 সাল থেকে সন্ত্রাস বিরোধী অভিযানে 2014 আফগান সন্ত্রাসী নিষ্ক্রিয় হয়েছে। আহমেদ আরও বলেন, তালেবান যদি কার্যকর পদক্ষেপ না নেয়, পাকিস্তান প্রয়োজনীয় আত্মরক্ষায় ব্যবস্থা নেবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র তালেবানকে সদিচ্ছা সম্পন্ন নয় বলে উল্লেখ করেছে এবং আফগান জনগণের কল্যাণে তালেবানের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে নিরাপত্তা পরিষদে ভারতের ভাষণ ভিন্ন সুরের ছিল। ভারতীয় রাষ্ট্রদূত পারেফ থানানি হরিশ আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পদক্ষেপ ব্যাখ্যা করেন। সৌদি আরবের বেশিরভাগ এলাকায় ঝোড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শিগগিরই যদি পরিস্থিতি উন্নতি না ঘটে, অনেক এলাকায় আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ পূর্বাঞ্চল ও উত্তরের সীমান্ত প্রদেশে ব্যাপক বর্ষণ শুরু হয়েছে। হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণের সঙ্গে কুয়াশা দেখা দিয়েছে। মরুভূমির দেশে এমন ঝড়ো বৃষ্টি বিরল হলেও গত 2-3 বছরে কিছুবার ভারী বর্ষণ হয়েছে। এনসিএম জানিয়েছে, লোহিত সাগরের সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে 18 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যা ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মানবাধিকার দিবসে দেয়া বিবৃতিতে তিনি বলেন, গাজায় 70,000-এর বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে আন্তর্জাতিক মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধ আজ ভেঙে পড়েছে। তার ভাষায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের 77তম বার্ষিকীতে তিনি জানান, দলিলটি মানব জাতির জন্মগত অধিকার সুরক্ষার প্রতীক হলেও বিশ্বজুড়ে এর নীতিমালা লঙ্ঘিত হচ্ছে। গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, পুনর্গঠন মানবতার যৌথ দায়িত্ব। স্থায়ী শান্তির জন্য যুদ্ধবিরতি জোরদার ও দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের উপর জোর দেন তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক ও অঞ্চলে বুধবার বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 68 জন আহত হয়েছেন। স্থানীয় সহায়তা কর্মী ওয়াইহুন অং জানিয়েছেন, নিহত ও আহতদের মধ্যে সাধারণ মানুষ এবং হাসপাতালে কর্মীরা রয়েছেন। হাসপাতালের কমপক্ষে 20টি মৃতদেহ দেখা গেছে। এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সংঘটিত হয়েছে এবং সামরিক শাসনের অধীনে 28 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের আগে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।
জাতিসংঘ এই ধরনের হামলাকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছে এবং সকলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। চলতি বছরে সাগাইং অঞ্চলে 108টির বেশি বিমান হামলায় অন্তত 89 জন নিহত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ান মিরোশনিক জানিয়েছেন, কিয়েভ ইচ্ছাকৃতভাবে এমন শর্ত নিয়ে আসে যা রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইউক্রেন আলোচনাকে ভেস্তে দিয়ে দায় চাপানোর চেষ্টা করছে, যা মূলত সময় নষ্ট বা ব্লাফ ছাড়া কিছু নয়। মিরোশনিক জানান, কিয়েভ ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলো বদলে দিতে চায় এবং পরবর্তীতে রাশিয়ার ওপর অভিযোগ চাপানোই তাদের মূল লক্ষ্য। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 3 দিন ব্যাপী শান্তি আলোচনায় কোনো ফল হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে, তবে সত্যিকারের শান্তি স্থাপনে রাশিয়ার ইচ্ছার উপর পুরো বিষয়টি নির্ভর করছে। রাশিয়ার আগ্রাসন বন্ধে হালনাগাদ শান্তি পরিকল্পনা ইউক্রেন যুক্তরাষ্ট্রকে পাঠিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বের মার্কিন প্রস্তাবে কিছু রাশিয়ার অগ্রহণযোগ্য ছাড় থাকায় নতুন পরিকল্পনায় ইউক্রেনের দৃষ্টিভঙ্গি ও অবস্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পক্ষের প্রতিক্রিয়া না আসা পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্প প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রস্তাবে সম্মত হওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং ইউরোপীয় মিত্রদের দুর্বল হিসেবে অভিহিত করেছেন। ব্রিটিশ, ফরাসি ও জার্মান নেতাদের সঙ্গে ফোনালাপে তিনি সতর্ক করে বলেছেন, বৈঠকে যাওয়ার আগে বিষয়গুলো পরিষ্কার হওয়া প্রয়োজন, নয়তো সময় নষ্ট হতে পারে। ইউক্রেনীয় মিত্ররা জেলেনস্কিকে সমর্থন জানালেও নতুন মার্কিন প্রস্তাবের কিছু অংশ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী ফাসোয়া ও সম্প্রতি গোপনে ইসরায়েল সফর করেছেন বলে জানিয়েছে রয়টার্স। বেইজিংয়ের চাপের কারণে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বেশিরভাগ দেশে সীমিত এবং প্রকাশ্যে তৎপরতা কম। ইসরায়েল কেবল আনুষ্ঠানিকভাবে বেইজিংকে স্বীকৃতি দেয়, তাইপেইকেই নয়। তবে তাইওয়ান ইসরায়েলকে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অংশীদার হিসেবে দেখে এবং 2023 সালের হামাস হামলার পর থেকে তাদের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এদিকে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় সফর সম্পর্কিত মন্তব্যে অস্বীকৃতি জানিয়ে বলেছে, উভয় দেশের স্বাধীনতা, গণতন্ত্র, বাণিজ্য ও প্রযুক্তিতে সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় সফর সম্পর্কিত মন্তব্যে অস্বীকৃতি জানিয়ে বলেছে, উভয় দেশ স্বাধীনতা, গণতন্ত্র, বাণিজ্য ও প্রযুক্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে। ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড 1 দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। 2014 সাল থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলে বিরোধী সমালোচকদের হঠাৎ গ্রেফতার, নির্যাতন, যৌন সহিংসতা ও পরিকল্পিত দমন-পীড়ন চালানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ন্যাশনাল গার্ডের কর্মকাণ্ড একটি কেন্দ্রীয় কমান্ড ব্যবস্থার অধীনে পরিচালিত হয়েছে এবং সাধারণ নাগরিকও এর শিকার হয়েছেন। এই রিপোর্ট আসে এমন সময়ে যখন ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে এবং ট্রাম্প ভেনেজুয়েলার তেল ভাণ্ডারে প্রবেশাধিকারকে কেন্দ্র করে হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন। ইসরায়েল ঘূর্ণিঝড় বাইরনের তীব্র বৃষ্টি ও প্রবল বাতাসে প্রভাবিত হয়ে নতুন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। দেশ জুড়ে বন্যা ও বিপজ্জনক আবহাওয়ার আশঙ্কায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেনাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। বুধবার রাত 8টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত সৈন্যরা ঘাঁটি ছাড়তে পারবে না। মেজর জেনারেলের অনুমতি ছাড়া সব আউটডোর প্রশিক্ষণ, নেভিগেশন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অপারেশনাল কাজেও আঞ্চলিক কমান্ডারের অনুমোদন বাধ্যতামূলক। ঘূর্ণিঝড় বাইরন গ্রিস ও সাইপ্রাসে তাণ্ডব চালানোর পর ইসরায়েলে আঘাত হানছে। আবহাওয়া অধিদপ্তর কেন্দ্রীয় ও দক্ষিণ উপকূলীয় এলাকা ও সফেলায় লাল সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী বিদেশিদের জন্য নতুন গোল্ড কার্ড ভিসা চালু করেছেন। কমপক্ষে $10 লাখ দিতে আগ্রহী ব্যক্তি এই ভিসার মাধ্যমে দ্রুত মার্কিন নাগরিকত্ব অর্জন করতে পারবেন। ভিসার আবেদন প্রথমে দেশটির অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে $15,000 ফি দিয়ে আবেদন করা যাবে। পরবর্তীতে আবেদন যাচাই হওয়ার পর $10 লাখ উপহার হিসেবে প্রদান করতে হবে। এই ভিসা গ্রিন কার্ডের মতো স্থায়ী বসবাস ও কাজের সুবিধা দেবে, তবে নাগরিকত্ব অর্জনের জন্য আরও সরাসরি পথ সরবরাহ করবে। মার্কিন বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, প্রাক নিবন্ধনে ইতোমধ্যেই প্রায় 10,000 আবেদন জমা পড়েছে এবং ভবিষ্যতে আবেদন সংখ্যা আরও বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের শাহেদ ড্রোন নকল করে নতুন ড্রোন তৈরি করার অভিযোগ তুলেছে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখারচি বলেছেন, ইরানি প্রযুক্তি অনুকরণে যুক্তরাষ্ট্র বাধ্য হওয়ায়
এটি তাদের জন্য গর্বের বিষয়। শাহেদ সিরিজের ড্রোন রাশিয়া, ইয়েমেন সহ বিভিন্ন মিত্র দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, এই ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম এবং সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েল অনেক আক্রমণ আটকাতে ব্যর্থ হয়। তেহরান যুক্তরাষ্ট্রের নকল চেষ্টা তাদের উদ্বেগের প্রতিফলন বলে মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্রের কাছে থেকে $6.86 কোটি F-16 যুদ্ধ বিমানের উন্নত প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ কিনেছে পাকিস্তান। মার্কিন ডিএসসিএ জানিয়েছে, এই প্যাকেজে বিমান চালন, আধুনিকরণ, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত। এর মাধ্যমে পাকিস্তান বিমান বাহিনী মার্কিন ও সহযোগী বাহিনীর সঙ্গে নির্বিঘ্ন সমন্বয় বজায় রাখতে পারবে। লকহিড মার্টিন কোম্পানি বিক্রির প্রধান ঠিকাদার হবে। প্যাকেজে 92টি লিঙ্ক 16 ব্যবস্থা, অ্যাডভান্সড আইডেন্টিফিকেশন সিস্টেম সহ বিভিন্ন প্রশিক্ষণ ও প্রযুক্তি সরঞ্জাম রয়েছে। এটি F-16 যুদ্ধ বিমান আধুনিকীকরণ, অস্ত্র কার্যক্রমের নিরাপত্তা বৃদ্ধি এবং বিমানগুলোর স্থায়িত্ব 2040 সাল পর্যন্ত বাড়াবে। মা বোনেরা সামনে লড়বে, পুরুষরা পিছনে থাকবে। নাম কাটা হলে হাতা খুন্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। আমি দেখতে চাই কার জোর বেশি, মায়েদের না বিজেপির। ভারতের কৃষ্ণনগরের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গবাসীকে এই বার্তা দেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনী নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি অভিযোগ করেন, বিজেপি মা বোনদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চায়। তিনি বলেন, ধর্ম মানে মানবতা, সহিংসতা বা বিভাজন নয়। গণগীতা পাঠের বিতর্ক, মাছ মাংস খাওয়ার স্বাধীনতা এবং আইটি সেল সংক্রান্ত অভিযোগেও তীব্র কটাক্ষ করেন। মমতা জনগণকে সীমান্ত এলাকায় বিএসএফ পোস্টের কাছে না যাওয়ার সতর্কতা দিয়েছেন। এই ছিল আজকের টাইমস ইন্টারন্যাশনাল। 10 মিনিটে সারা বিশ্বের সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব ও ফলো করে বাংলাদেশ টাইমস এর সঙ্গেই থাকুন।